গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? আমি রান্নাঘরে, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বলো, ডাকছিলে কেন? তোমার আজ কি হয়েছে বলো তো? এত বেলা হয়ে গেল, ধবলিকে এখনো মাঠে বেঁধে আসুনি কেন? ওই দেখো, ও আমাদের দিকে চেয়ে আছে। ধবলি রে, তুই আর একটু অপেক্ষা কর। আমার রান্নাঘরে কিছু কাজ পড়ে আছে, সেই কাজটা সেরেই আমি তোকে মাঠে নিয়ে যাব। ঠিক আছে গিন্নি, তাহলে তুমি তাই করো, আমি এখন চললাম। কি গো, তুমি আবার এত সকাল সকাল কোথায় চললে? আজ আমায় একটু দূরে তুলেপাড়ায় ভিক্ষা করতে যেতে হবে, তাই সকাল সকাল বেরোলাম। ও আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে। এ হলো ব্রাহ্মণ হরি। হরি মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে নিজের জীবন অতিবাহিত করে। কয়েকদিন ধরেই ব্রাহ্মণ ভিক্ষা করতে বেরিয়ে খুব বেশি দান পাচ্ছিলেন না, ফলে তাকে অতি কষ্টে দিন কাটাতে হচ্ছে। তাই সে আজ সিদ্ধান্ত নিয়েছে নিজের এলাকা ছেড়ে তুলেপাড়ায় ভিক্ষা করতে যাবে, ভালো কিছু দান পাওয়া যাবে এই আশায়। আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ মন্ত্রী, আমি তোমাকে ডেকেছি একটা বিশেষ কারণে। বলুন মহারাজ, কি সেই বিশেষ কারণ? শোনো মন্ত্রী, আমার রাজ্যের গুপ্তচরেরা আমায় খবর দিয়েছে আমার রাজ্যেই কেউ একজন আছে যে আমাকে হত্যা করে এই রাজ্যের রাজা হতে চায়। কি? কার এত বড় সাহস হলো যে আপনাকে মারতে চায়? আপনি শুধু আদেশ করুন মহারাজ। মন্ত্রী, এত উতলা হইও না। ক্রোধের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া আমাদের উচিত হবে না। আমাদের বুঝে শুনে সেই ব্যক্তিকে ধরতে হবে। তাহলে মহারাজ, এখন আমি কি করব? আমি কি সারা রাজ্যে সেনা পাঠিয়ে তল্লাশি চালানো শুরু করব? না না, এভাবে হবে না। এতে আমাদের রাজ্যের প্রজাদের অনেক ক্ষতি হবে। আমাদের বুদ্ধি খাটিয়ে ওই ষড়যন্ত্রকারীকে ধরতে হবে। তুমি এখন যাও মন্ত্রী, আমি ভেবে দেখছি কি করা যায়। ঠিক আছে মহারাজ, যথা আজ্ঞা। নাপিত ভাই, ও নাপিত ভাই, বাড়িতে আছো? হ্যাঁ বলুন, আমায় ডাকছিলেন কেন? মন্ত্রী মশাইয়ের আদেশ, তোমাকে এক্ষুনি একবার রাজবাড়ি যেতে হবে। কি, রাজবাড়ি থেকে ডাকাইছে? কিন্তু কেন? আমি তো কোনো অপরাধ করি নাই। সেটা আমিও জানি না। মন্ত্রী মশাই বললেন আপনার বিশেষ দরকার, তাই মন্ত্রী মশাই আমাকে পাঠালেন আপনাকে সাথে করে রাজবাড়িতে নিয়ে যেতে। ঠিক আছে, তাহলে চলেন। মন্ত্রী মশাই, এই যে আপনার কথা মতো হিতের নাপিতকে ডেকে নিয়ে এসেছি। ঠিক আছে প্রহরী, তুমি এখন যাও। যথা আজ্ঞা মন্ত্রী মশাই। মন্ত্রীমশাই, আপনি আমারে আইতে কইছেন? শোনো হিতেন, তোমাকে এখানে ডাকা হয়েছে একটা বিশেষ দরকারে। আমি তোমাকে একটা কাজ দেব, তুমি যদি সেটা করতে পারো তাহলে অনেক দামি উপহার পাবে। কি সেই কাজ মন্ত্রীমশাই? মন দিয়ে শোনো তবে। প্রতি সপ্তাহে শুক্রবার মহারাজ তোমার কাছে দাড়ি কাটানোর জন্য যায়। কাল শুক্রবার, তাই এই দাড়ি কাটানোর সুযোগ নিয়ে তুমি যদি তোমার খুর দিয়ে মহারাজের মাথাটা ধর থেকে আলাদা করে দিতে পারো তাহলে আমি এই রাজ্যের রাজা হতে পারবো। আর আমি যদি একবার রাজার সিংহাসনে বসতে পারি তাহলে তোমার কাজের উপহার স্বরূপ এই রাজ্যের 1/4 আমি তোমার নামে ছেড়ে দেব। কি, এ আপনি কি কইতেছেন মন্ত্রীমশাই? এত বড় বিশ্বাসঘাতকতা আমি মহারাজের সাথে করতে পারুম না। আপনি আমারে ক্ষমা করে দেন মন্ত্রীমশাই। না করলে তো চলবে না হিতেন, তোমাকে এই কাজ করতেই হবে। রানীমা, এ আমি কি শুনতে পাইতাছি? শেষে কিনা আপনিও এই কথা কইতাছেন? হ্যাঁ হিতেন, তুমি যা শুনতে পাচ্ছ সবটাই আমার পরিকল্পনা। আমি আর মন্ত্রী প্রতাপরাজ একে অপরকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার মাঝখানে কাটা হয়ে দাঁড়িয়েছে মহারাজ ইন্দ্রবর্মা। তাই মহারাজ ইন্দ্রবর্মাকে যদি তুমি মারতে পারো তাহলে এই রাজ্যের রাজা হবে মন্ত্রী প্রতাপরাজ। আর তিনি যদি একবার মহারাজের সিংহাসনে বসতে পারেন তাহলে তোমার কাজের উপকার স্বরূপ তুমি এই রাজ্যের 4/1 মালিক হবে। রানীমা, সব কথাই তো বুঝলাম, কিন্তু এত বড় কাজ আমার মতো নাপিতের দ্বারা কি সম্ভব হইব? ভেবে দেখো হিতেন, এই রকম সুযোগ কিন্তু বারবার আসে না।
আমি একবার মহারাজের সিংহাসনে বসতে পারলে তোমার 14 পুরুষ বসে খেতে পারবে, সেই রাস্তা কিন্তু পাকা হয়ে যাবে। তা ঠিক কথাই বলতেছেন মন্ত্রী মশাই, এমন সুযোগ বারবার আসে না। আপনি আর রানীমা যেহেতু আমায় এত করে কইতাছেন, তাহলে আমি রাজি আছি, এই কাজ আমি করুম। তবে মনে রেখো, খুব সাবধানে কিন্তু তোমাকে এই কাজটা করতে হবে। কেউ যেন গুণাক্ষরেও আমাদের পরিকল্পনা আগের থেকে টের না পেয়ে যায়। ঠিক আছে মন্ত্রী মশাই, আমার তরফ থেকে আমি যথাসাধ্য চেষ্টা করুম। ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। সন্ধে হয়ে গেলেও এখনো লোকটা বাড়ি ফিরে এলো না। সেই সকালে বেরিয়েছে, না জানি কি হয়েছে। আমি যে কি করি এখন। কি গো, আজ এত দেরি করে বাড়ি ফিরে এলে কেন? আর তোমার মুখ এমন ভার কেন? ঘরের ভিতর চলো, সব বলছি। কি গো, তোমার কি হয়েছে? গিন্নি, আজ সকাল সকাল বেরিয়েছিলাম দুটো ভিক্ষা বেশি পাবো বলে, কিন্তু যে বাড়িতেই আজ ভিক্ষা করতে গিয়েছি তারা সবাই এক কথাই বলেছে, এবছর বন্যায় তাদের অনেক ফসল নষ্ট হয়ে গেছে, তাই তাদের সংসারেও খাদ্যের সংকট দেখা দিয়েছে, তাই তারা ভিক্ষা দিতে পারবে না। তুমি মন খারাপ করো না গো, উপরে ঈশ্বর আছেন, উনি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। না না গিন্নি, এভাবে চলা যায় না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তুমি যে এসব কথা বলছো, তা কিছু ভেবে রেখেছো কি? ভাবছি কাল একবার রাজবাড়ি যাব, সেখানে মহারাজ ইন্দ্রবর্মার কাছে আমাদের দুঃখ দুর্দশার কথা জানিয়ে সাহায্য চাইব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমিও শুনেছি মহারাজ ইন্দ্রবর্মা অনেক দয়ালু। তিনি প্রজাদের কষ্ট সহ্য করতে পারেন না, আর দান খয়রাতিতেও তিনি কখনো পিছুপা হননি। তাই উনি আমাদের নিশ্চয়ই সাহায্য করবেন। নাও, অনেক রাত তো হলো, এখন ঘুমিয়ে পড়ো। কাল সকালে রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে যেও। পরের দিন সকাল হলে হরি ব্রাহ্মণ রাজামশাইয়ের সঙ্গে দেখা করার জন্য রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুটা পথ হাঁটার পর সে থমকে দাঁড়ায়। আচ্ছা, রাজামশাই তো অনেক গুণী ও বুদ্ধিমান লোক, শুনেছি উনি শ্লোক বলা মানুষের প্রশ্ন ভেঙে দিতে অনেক পছন্দ করেন। তা কেমন হয় যদি আমি একটা শ্লোক বানিয়ে নিয়ে গিয়ে রাজামশাইকে তার মানে ভেঙে দিতে বলি? তাহলে নিশ্চয়ই রাজামশাই অনেক খুশি হবেন। হ্যাঁ, এটাই ঠিক হবে, কিন্তু আমার মাথায় তো এখন কিছুই আসছে না, কি দিয়েই বা শ্লোকটা বানাবো। আমি বরং পথ চলতে শুরু করি, যেতে যেতে কিছু একটা ভেবে নেব। এই তো পেয়েছি। ওই তো একটা ইঁদুর ওখানে মাটি তুলছে, এটা দিয়েই শ্লোকের প্রথম লাইনটা শুরু করি। কোটি কোটি তোলে মাটি ঝুরঝুর করে পড়ে, কোটি কোটি তোলে মাটি ঝুরঝুর করে পড়ে। ওরে বাবারে, ষাঁড়টা যেভাবে ফোঁসফোঁস করছে তাতে বোধহয় ও চাইছে ওর পাশ দিয়ে গেলেই শিং দিয়ে গুঁতো মেরে আমাকে মেরে ফেলবে। না না, কোনোভাবেই গরুটার কাছে যাওয়া যাবে না, আমি বরং অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যাই। খসনো মাঞ্জনো চূড়া, মনে দেখি গম্বুরা, টিপিস টাপাস ফেলাও পানি, তুমি যে আমাকে মারতে চাও সেটা আমি জানি। কি হে নাপিত, আজ এত দেরি করছো কেন? নাও নাও, তাড়াতাড়ি করো। হ্যাঁ মহারাজ, হয়ে গেছে, আর একটু দাঁড়ান। আসলে অনেক দিন হইল খুঁটটাতে ধার দেই না, তাই এর ধার পইরা গেছে। প্রতি সপ্তাহে তো খুর ধার দিয়েই নিয়ে আসো বাড়ি থেকে, আজ আবার কি হয়েছে? এত বেশি করেই বা ধার দিচ্ছ কেন? আসলে মহারাজ, খুঁটটা তো অনেক পুরানা হয়ে গেছে, তাই এখন একটু বেশি করেই ধার দিতে হয়। মহারাজ, আপনি এখানে? আমি ভেবেছিলাম আপনাকে প্রথম দেখেই আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব, কিন্তু এত কিন্তু কিন্তু করছো কেন ব্রাহ্মণ? যা বলার বলে ফেলো। না, থাক মহারাজ, আগে আপনি আপনার দাড়িটা কেটে নিন, তারপর বলছি। আহা ব্রাহ্মণ, কিছু হবে না, তুমি যা বলার তা বলে ফেলো তো, দাড়ি পরেও কাটা যাবে।
ঠিক আছে মহারাজ, তবে শুনুন, কোটি কোটি তোলে মাটি ঝুরঝুর করে পড়ে, ঘষনো মাঞ্জনো চূড়া, মনে দেখি গম্বুরা, টিপিস টাপাস ফেলাও পানি, তুমি যে আমাকে মারতে চাও সেটা আমি জানি। এটা কি বলছো ব্রাহ্মণ? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ ব্রাহ্মণ কি কইতাছে? এ ব্রাহ্মণ কি বুঝা গেছে আমি মহারাজকে মারতে আইছি? আমি আরেকবার বলছি মহারাজ, আপনি ভালো করে শুনুন। কোটি কোটি তোলে মাটি ঝুরঝুর করে পড়ে, ঘষনো মাঞ্জনো চূড়া, মনে দেখি গম্বুরা, টিপিস টাপাস ফেলাও পানি, তুমি যে আমাকে মারতে চাও সেটা আমি জানি। আমারও ব্রাহ্মণ একই কথা কইতাছে। ওরে বাবারে, এবার বোধহয় বেঘরে আমার প্রাণটা যায়। না, মহারাজ কিছু বোঝার আগেই আমি মহারাজের পা ধইরা ক্ষমা চাইয়া নেই, তাহলে হয়তো প্রাণটা পাইছে যাইব। মহারাজ, মহারাজ, আমার কোনো দোষ নাই, দয়া করে আমায় প্রাণে মারবেন না। সব দোষ ওই মন্ত্রী আর রানীর। কি হলো? এই নাপিত, তুমি আমার পা ধরছো কেন? ছাড়ো ছাড়ো ছাড়ো, শিগগিরই পা ছাড়ো। না মহারাজ, আমি এই পা তো ছাড়ুম না, আমায় ক্ষমা করে দেন মহারাজ। মহারাজ, আমার কোনো দোষ নাই মহারাজ, সব দোষ ওই মন্ত্রী আর রানীর মহারাজ। কি ব্যাপার? এই নাপিত, বারবার এক কথা বলছো কেন? ছাড়ো, আমার পা ছাড়ো। আর ভয় না পেয়ে আসল ঘটনাটা কি সেটা আমায় খুলে বলো। মহারাজ, আজ আপনার মৃত্যুদিন ছিল। আপনার মন্ত্রী আর আপনার স্ত্রী আমাকে আদেশ করছিল আপনাকে মারার জন্য। আপনার দাড়ি কাটার সময় আমি যেন খুর দিয়া এক টানে আপনার গলা থেকে ধড়টা আলাদা করে দেই। আর তারা আমারে কইছিল এই কাজটা যদি আমি করতে পারি তাহলে এই রাজ্যের 4 ভাগের 1 ভাগ আমারে কইরা দিব। কি এত বড় ষড়যন্ত্র আমার বিরুদ্ধে? সেনারা, ধরে নিয়ে আসো ওই রানী আর মন্ত্রীকে। রানী, এসব কি শুনছি? শেষে কিনা তুমি আমাকে মারতে চাও? না না মহারাজ, সব মিথ্যে। এই নাপিত আপনাকে সব মিথ্যে বলছে। চুপ করো, তোমার মুখে এসব কথা মানায় না। ছি 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 রানী, শেষে তুমি মন্ত্রীর সঙ্গে ভালোবাসা করে আমায় মারার ষড়যন্ত্র করেছো। ক্ষমা করে দিন মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি এমনটা আর হবে না, এমনটা আর কখনো হবে না। ক্ষমা করে দিন মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। না না, তোমরা যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা হয় না। তোমাদের একটাই শাস্তি প্রযোজ্য, সেটা হলো মৃত্যু। সেনারা, এদের দুজনকে আস্তমের জঙ্গলে নিয়ে যাও। সেখানে 100 ফুট মাটি খুঁড়ে এদের দুজনকে পুঁতে এসো। সেখানেই ওরা ভালোবাসা খেলুক। এই যে ব্রাহ্মণ, ওরা যে আমাকে মারতে চায় এটা তুমি জানতে পারলে কি করে? মহারাজ, আমায় ক্ষমা করবেন, এসবের আমি কিছুই জানি না। কিছু জানো না মানে? তবে যে আমার কাছে এসে শ্লোক বললে, ঘষনো মাঞ্জনো চূড়া, মনে দেখি গম্বুরা, তুমি যে আমায় মারতে চাও সেটা আমি জানি। এসবের মানে কি? মহারাজ, তাহলে আপনি শুরু থেকে শুনুন। আজ সকালে আমি রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম আপনার কাছ থেকে কিছু ভিক্ষা চাওয়ার জন্য, কিন্তু রাস্তার মধ্যে দেখি একটা ইঁদুর মাটি তুলছে। আরও কিছুটা পথ এগোনোর পর দেখতে পাই রাস্তায় একটা গরু আমাকে মারার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করছে। তাই ভাবলাম এই বিষয়গুলোর উপর একটা শ্লোক বানিয়ে নিয়ে গিয়ে মহারাজকে বলবো। তাই আমি দেখতে চাইছিলাম আপনি আমার শ্লোকের মানে ভেঙে দিতে পারেন কিনা। কিন্তু এখানে যে আপনার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র চলছিল সেটা আমার জানা ছিল না। এই জন্যই বলে, যা হয় মঙ্গলের জন্যই হয়। শোনো ব্রাহ্মণ, তোমাকে আর আজকের পর থেকে কোথাও ভিক্ষা করতে হবে না। তোমার অজান্তে হলেও তুমি যে আমার জীবন বাঁচিয়েছো, এর জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আজকের পর থেকে রাজবাড়ির সমস্ত দেবদেবীর পুজোর দায়িত্ব তোমার। আর এই নাও তোমার অগ্রিম বেতন। কি ব্রাহ্মণ, তুমি এবার খুশি তো? হ্যাঁ মহারাজ, আমি অনেক খুশি মহারাজ। রাজবাড়িতে দেবতার পুজো করতে পারবো, এর থেকে খুশির আর কিছু হতে পারে? মহারাজ, আমি এখন আসি। এভাবেই ব্রাহ্মণের জীবন বেশ সুখেই কাটতে থাকে।